আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভাইয়া আজকে নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ। এই অধ্যায়ের উপর একটা ওয়ান শট ক্লাস। যদিও আমি ক্লাসগুলো 3টা পার্টে বিভক্ত করে দিব, মানে আমার আপলোডের সুবিধার্থে, যাতে সহজেই আপলোড করতে পারি অ্যান্ড তোমরা যাতে ক্লাস দেখে বোরিং না হও। অনেক লম্বা ক্লাস হলে দেখা যায় যে তোমরা ওইটা করতে করতে বিরক্ত লাগে অনেক সময় তোমাদের। ওকে, তো চেষ্টা করব খুব সুন্দর করে তোমাদের আজকের টপিকগুলো বোঝানোর। আজকে মাত্র 2টা টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে গিয়ে চাপ আর একটা হচ্ছে গিয়ে ঘনত্ব। ওকে, তো তোমরা ক্লাসগুলো খুব সুন্দর করে শেষ পর্যন্ত দেখবে। ওকে, যদিও এটা ওয়ান শট ক্লাস, তারপরেও তোমরা আশা করি একটা ফুল শটের ভাইব পাবা। ওকে, মানে আমি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা একটু বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, ওইটা একটু কনসিডার করবা, কারণ আমার যেখানে বাসাটা সেটা হচ্ছে গিয়া রোডের পাশে। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো দেখো ভাইয়া, পদার্থের অবস্থা ও চাপ। তো সর্বপ্রথম আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে চাপ। ওকে, তো ভাইয়া বলো তো, চাপ বলতে তুমি কি বোঝো? বেসিক্যালি চাপটা হচ্ছে গিয়ে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হচ্ছে গিয়ে চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হচ্ছে গিয়ে চাপ। তো দেখো ভাইয়া, আমি এখানে একটা আয়তাকার ক্ষেত্র নিচ্ছি, বুঝছো? এখন এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ, এবং এই এ ক্ষেত্রফলের উপর আমি কি করছি, একটা বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে কি এফ বল। তাহলে আমি এই এ ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ করলাম, বুঝছো? এখন দেখো, এ ক্ষেত্রফলের উপর কী পরিমাণ বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে কি এফ। তাহলে এ ক্ষেত্রের উপর প্রয়োগকৃত, মানে লম্বভাবে প্রয়োগকৃত যেই বলটা সেটা হচ্ছে কি এফ। তাহলে যদি একক ক্ষেত্রফলের উপর বলটা কী হবে, এফ বাই এ। মানে এটাই হচ্ছে আমাদের প্রেশার, মানে চাপ, পি সমান সমান এফ বাই এ। তাহলে ভাইয়া স্পষ্ট করে শুনে রাখো যে পি সমান সমান এফ বাই এ। এইখানে আমাদের এফ এর পরিচয়টা কি আর এ এর পরিচয়টা কি? এফ কিন্তু ভাই যে কোনো ধরনের বল না, এফ হচ্ছে গিয়ে লম্বভাবে প্রযুক্ত বলটা। যদিও এটা নিয়ে তোমাদের টেনশন করার বিষয় না, কারণ তোমাদের যেই প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলোতে সবসময় লম্বভাবে প্রযুক্ত বলটাই দেওয়া থাকে, তারপরেও বলে দিলাম। ওকে, এখন দেখো, আর এটা হচ্ছে গিয়া যেই তলের উপর তুমি বলটা প্রযুক্ত করতেছো, কিংবা যেই ক্ষেত্রফলের উপর তুমি বলটা প্রয়োগ করতেছো, সেটা হচ্ছে এ এর পরিচয়। তো পি সমান সমান কি, এফ বাই এ। তো আশা করি চাপ সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হয়েছে। ওকে, এখন দেখো ভাইয়া, আমরা একটু চাপের একক নিয়ে আলোচনা করব আর চাপের মাত্রা নিয়ে একটু আলোচনা করব। ওকে, আচ্ছা ভাইয়া দেখো তো, পি সমান সমান এফ বাই এ। আচ্ছা ভাইয়া বলো তো, বলের এককটা কি? ইয়াস, সঠিক বলেছো, বলের এককটা হচ্ছে গিয়া নিউটন। তাহলে লিখলাম নিউটন। আর ক্ষেত্রফলের এককটা কি? অবশ্যই ক্ষেত্রফলের এককটা হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার। তাহলে আমি যদি নিউটনটাকে লিখি আর আমি এই মিটার স্কোয়ারটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে কী হবে, এম টু দি পাওয়ার -2, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের বলের একক। অ্যান্ড এটাকে আমরা প্যাসকেলও বলি। এটাকে আমরা কি বলি ভাইয়া? এইটাকে আমরা প্যাসকেলও বলি। কেন? কারণ বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করছিলেন, তো এই জন্য হচ্ছে গিয়া ওনার নাম অনুসারে প্যাসকেল বলা হয়, মানে চাপের এককটা প্যাসকেল বলা হয়। তো আমরা নিউটন পার মিটার স্কোয়ার এটাও বলতে পারি, অথবা আমরা প্যাসকেল বলতে পারি। তাছাড়াও চাপের আরও একটা একক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এটিএম। ওকে, এখন দেখো ভাই, আমরা কিছু কনভারসেশন দেখতেছি। এখানে আমরা দেখতেছি যে 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কি বোঝায়? যাহাই প্যাসকেল তাহাই নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তার মানে দেখো 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আরেকটা দেখো, এখানে লেখা আছে যে 1 এটিএম সমান সমান 101,325 প্যাসকেল। ওকে, তার মানে 1 এটিএম সমান সমান 101,325 প্যাসকেল। অ্যান্ড এখানে লেখা আছে যে 1 এটিএম সমান সমান 0.76 মিটার মার্কারি সমান সমান আবার 76 সেন্টিমিটার মার্কারি, আবার 760 মিলিমিটার মার্কারি। মানে এগুলো হচ্ছে পারদ চাপ বোঝাইতেছে, এইচ ডি দ্বারা মার্কারি, পারদ চাপ
বোঝাইতেছে। ওকে, তো আশা করি বুঝতে পারলা। তো আমরা এখন একটু মাত্রা নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো তো ভাইয়া মাত্রা কেমনে হবে। তাহলে আমরা ওই সূত্র থেকেই মাত্রাটা নিয়ে আসবো, বুঝছো? তাহলে পি সমান সমান কী আছিল, F/A। তাহলে আমরা বলের মাত্রাটা আর ক্ষেত্রফলের যে মাত্রা ওই দুটাকে ভাগ করে দেবো, তাইলে আমরা কি চাপের মাত্রা পাওয়া যাব নাকি? তো ভাইয়া বলের মাত্রা কি হবে? তো বলের মাত্রাটা আমরা আগে দেখি, মানে বলের সূত্র থেকে বলের মাত্রাটা আমরা দেখো কীভাবে নিয়ে আসি। ওকে, তো দেখো F সমান সমান কি ভাইয়া, ma। এখন দেখো তো ভাইয়া আমরা যে ভর এর মাত্রাটা কি বলো? ইয়েস, মানে এম দ্বারা প্রকাশ করা হয়, আই মিন ম্যাস। অ্যান্ড এ এর যে এককটা, ত্বরণের যে এককটা, সেটা হচ্ছে গিয়া LT/2। ওকে, এটা হচ্ছে আমাদের যে ত্বরণের মাত্রাটা। তাইলে এই পুরোটা হচ্ছে কি আমার বলের মাত্রা। আর ক্ষেত্রফলের মাত্রা কি হবে, মানে এই যে এ, ক্ষেত্রফলের মাত্রাটা কি হবে, সেটা হচ্ছে গিয়া L²। কেন L²? কারণ যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে L ইন্টু L²। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কেমন হবে। তাহলে P সমান সমান F/A, তাহলে F আই মিন MLT/2 আর নিচে হচ্ছে গিয়ে L²। তো ভাইয়া দেখো তো কি আসে, ML/1 এই যে উপরে পাওয়ার 1 আর এখানে 2, তাহলে 1 - 2 কত হবে, -1, আর তার সাথে আছে T/2। তাহলে কী হলো, ML/1 T/2। এটাই লেখা আছে যে ML/1 T/2 চাপের মাত্রা। ওকে, তো আমরা চাপের একক পড়লাম, চাপের মাত্রা পড়লাম। আচ্ছা ভাই, এখন আমরা জাস্ট দুইটা গ্রাফ দেখব, তারপরে আমরা অঙ্ক করা চলে যাব নাকি ভাইয়া? অবশ্যই। তো দেখো আমরা এখন দুইটা গ্রাফ পড়ব, একটা হচ্ছে গিয়ে চাপের সাথে বলের গ্রাফ। ওকে, তো আমরা যে কোনো গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আমরা আগে সূত্রটা ভালো করে দেখব। তো সূত্রটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে P সমান সমান F/A। আমরা এখানে কার কার গ্রাফ, মানে ওয়াই অক্ষে কাকে নিলাম আর এক্স অক্ষে কাকে নিলাম, ওকে, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রেশার, এই যে প্রেশার আর হচ্ছে গিয়ে বলটা, এটা নিলাম। তো আর বাকি যেটা থাকে, বুঝছো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এখানে আমি লিখেও রাখছি যে এটা কনস্ট্যান্ট। আচ্ছা দেখো তো ভাইয়া, আমি এখানে কেমনে বুঝলাম যে এখানে চাপটা আর বলটা সমানুপাতিক সম্পর্কে আছে? তো দেখো তো এখানে পিটা এটা লবে আছে, আর এই পাশের যে এফটা এটাও লবে আছে। তার মানে এখানে যে তাদের মধ্যে যে সম্পর্কটা, এই এইখানে সমান চিহ্ন তুলে যদি তুমি সমানুপাতিক দাও, তাহলে কি হবে, তোমার তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে সমানুপাতিক হবে, কারণ এটাও লবে এটাও লবে। তাহলে পি আর এফ এর মধ্যে যে সম্পর্কটা সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে সমানুপাতিক হবে। যেন আমি লিখছি যে প্রেশার আর যে বলটা সেটা হচ্ছে গিয়ে সমানুপাতিক সম্পর্কে আছে। তো আশা করি বুঝতে পারতেছো। ওকে, তাহলে বলো তো ভাইয়া, এই যে এটার যে গ্রাফটা সেটা কীরকম হবে? ওকে, আর একটু ফিল করাই যে এটার গ্রাফটা যে এরকমই হবে, আর একটু ফিল করাই। তো দেখো আমি যদি এটাকে এরকম লিখি যে পি সমান সমান 1/A ইন্টু এফ, বুঝতে পারছো? এটাকে কিন্তু আমি চাইলে এরকম লিখতে পারি। ওকে, এখানে ধরো গুণ আকারে আছে। এখন দেখো আমি এই পিটাকে কোন অক্ষে রাখছি, ওয়াই অক্ষে, ওয়াই সমান সমান। এফটাকে কোন অক্ষে রাখছি, এটা হচ্ছে এক্স অক্ষে। ভালো কথা। আর এই যে 1/A, এ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 1/A এই পার্টটাও কনস্ট্যান্ট, আই মিন ধ্রুবক থাকবে। তাহলে ধ্রুবক, তার মানে এটাকে আমরা ঢাল চিন্তা করতে পারি, যেহেতু ধ্রুবক। তাহলে এম, তাহলে ওয়াই সমান সমান কী আসলো, MX। আর তোমরা যারা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারটা পড়েছো, তারা তো অবশ্যই জানবা যে ওয়াই সমান সমান MX এটা একটা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো এই তো হয়ে গেল মূলবিন্দুগামী সরল রেখা। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটাও একটু দেখে রাখো, সেটা হচ্ছে কি আমি এখন প্রেশার আই মিন চাপের সাথে আমি এখন ক্ষেত্রফলের সম্পর্কটা দেখব। ওকে, তো দেখো তুমি নিজেই চিন্তা করো তো ভাইয়া, চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক এটা কীরকম হওয়া উচিত, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? তুমি দেখো তো এখানে যে প্রেশারটা তুমি দেখতেছো, এখানে প্রেশারটা লবে আছে, আর এখানের যে ক্ষেত্রফলটা সেটা কি হরে আছে না? তাহলে কি এইটা আর এটার মধ্যে যে সম্পর্কটা, বুঝছো, এইটার এটার মধ্যে যে সম্পর্কটা সেটা কি হবে? অবশ্যই ব্যস্তানুপাতিক, অবশ্যই ব্যস্তানুপাতিক, কারণ একটা লবে আর একটা হরে আছে, বুঝছো? তাহলে পি আই মিন প্রেশারটা আর এ দ্বারা যে ক্ষেত্রফলটা সেটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে তো তোমরা বোঝোই যে একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। ওকে, এজন্য কি হয়েছে দেখো, এই জন্য এইরকম গ্রাফটা এরকম হয়েছে।
তো গ্রাফটা কীরকম হয়েছে ভাইয়া, এটা হচ্ছে এক প্রকার তুমি অধিবৃত্তাকার একটা গ্রাফ হয়েছে, বুঝছো? তো তোমরা জাস্ট এটা দেখে রাখলেই হবে। ওকে, এখন ভাই আমরা চলে যাব একটা ম্যাথ করতে, মানে এই টপিক থেকে জাস্ট একটা ম্যাথ করাবো, অ্যান্ড এটা করলেই তোমাদের এই রিলেটেড যে কোনো ম্যাথ পারবা, আশা করি একটা ভালো একটা ধারণা হবে। ওকে, তো আমরা অঙ্কটাতে চলে যাই। ওকে, এখন দেখো ভাইয়া, এটা আমি একটু লাগাই নেই। এখন দেখো এখানে টাইপ 1 চাপ সংক্রান্ত সমস্যা। তো দেখো এখানে আমাদের অঙ্কটাতে বলা হয়েছে কি ভাইয়া, বলা হয়েছে যে একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এর ভর হচ্ছে গিয়ে 2.25 কেজি। ভূপৃষ্ঠের উপর ইটটির সর্বোচ্চ চাপ কত? ওকে, এখন এই জিনিসটা আমরা দেখব। তো আমরা জিনিসটা একটু ফিল করার চেষ্টা করব যে সর্বোচ্চ চাপটা কি হবে। আচ্ছা ভাইয়া, তুমি একটু আগে তোমাকে বোঝাই যে অঙ্কটা তুমি কীভাবে করবা। তুমি জানো ভাইয়া যে আমাদের যে চাপের সূত্রটা আছে P = F/A। ওকে, তো ওইখানে তুমি কেমনে সর্বোচ্চ চাপটা পাবা বলো তো? কেমনে সর্বোচ্চ চাপটা পাবা? P = F/A। এখন এখানে যেহেতু একটা ইট এবং ইটের সব ডেটাগুলো নির্দিষ্ট করে বলে দিছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিচ্ছে, আর ইটের ভরটাও যেহেতু সেম। এখন ইটের তো একটা নির্দিষ্ট ভর আছে। এখন বলো তো কোন ক্ষেত্রে P = F/A? এফটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কেমনে ভাই এফটা কনস্ট্যান্ট থাকবে? কারণ ওই যে ওর ভরটা যে বলা আছে, ওর ভর যেহেতু বলা আছে, তাইলে ওকে যদি তুমি ভূমিতে রাখো, তাইলে ও যে মাটিতে যেই ফোর্সটা দিবে সেটা তার ওজনের সমপরিমাণই, mg, বুঝছো? তাহলে কি করলে তুমি সর্বোচ্চ চাপ পাবা? P = F/A। আচ্ছা ভাইয়া, তুমি যদি এটা তুমি একটু ভিজুয়ালাইজ করো, এটা যদি তুমি সর্বনিম্ন নাও তাহলে তুমি এফটা বেশি পাবে না। যেহেতু P আর A এর মধ্যে সম্পর্ক আসলে ব্যস্তানুপাতিক, তাহলে যদি তুমি সর্বনিম্ন ক্ষেত্রফলটা যদি তুমি নাও, তাহলে তুমি চাপটা সর্বোচ্চ পাবা না। আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝো তাও সমস্যা নেই। এখন আমরা এটা একেবারে বাস্তব এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। ওকে, তো দেখো এই যে আমি একটা ইট নিয়েছি, অ্যান্ড এই ইটের দেখো কোন কালার, কোনটা দ্বারা কী বুঝাইছি দেখো। এই যে এখানে যে নীল কালারটা আছে না, এটা দ্বারা আমি দৈর্ঘ্য বুঝাইছি, আর এই যে লাল কালারটা, এই যে দৈর্ঘ্য, লাল কালারটা এটা প্রস্থ, আর এই যে সবুজ কালারটা, এই যে এটা হচ্ছে উচ্চতা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখানে একটু লিখে নেই যে ধরো এই যে নীল কালারটা এটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যকে ধরো আমরা L দ্বারা প্রকাশ করলাম, তো আমি নিচে L রেখে রাখলাম। আর এই যে প্রস্থ, এই যে এটাকে প্রস্থকে আমরা ধরো B দ্বারা প্রকাশ করলাম, আর উচ্চতাকে ধরো আমরা H দ্বারাই প্রকাশ করলাম। ওকে, তো এখন দেখো আমি 3টা কেজে আমি এটাকে রাখবো, মানে 3ভাবে রাখতে পারি। ওকে, এখন দেখো প্রথমে কিভাবে রাখবো। প্রথমে ধরো আমি এরকম রাখলাম, প্রথম কেসটাতে এরকম রাখলাম। তাহলে এরকম যদি রাখি, তাইলে এই দেখো এই পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, ওই পরিমাণ ক্ষেত্রফলের উপরই তো মানে বল দেব, ওই পরিমাণ ভূমির ক্ষেত্রফলের উপরই তো আমার এই ব্লকটা বল দেবে। বুঝতে পারছো? মানে এই যে আমি যদি একটু কলম দিয়ে আঁকাই, তাহলে দেখো তো এই যে এইরকম, মানে এটা এখানে বসানোর পর এর যে পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা আছে, আশা করি বুঝতে পারতেছো, এর যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের সমপরিমাণ ক্ষেত্রফল ভূমি, মানে ওই সমপরিমাণ ভূমির ক্ষেত্রফলের উপরই তো ও বলটা দিবে নাকি? তো আশা করি বুঝতে পারছো। তো আমি এখানে এরকম রাখলাম, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? আমি A1 দিয়ে রাখছি, তাহলে ক্ষেত্রফলটা কি হবে দেখো তো। এই যে দৈর্ঘ্য, বোঝা যায় নাকি? এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা, আর এই যে প্রস্থটা, এই যে নীল অংশটা, এই দেখো এই যে দৈর্ঘ্যটা দেখা যায়, এই যে দৈর্ঘ্যটা, আর এই যে লাল অংশটা প্রস্থটা, এরকম যদি রাখি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে কী হবে? দৈর্ঘ্যকে প্রকাশ করেছিলাম L দ্বারা, আর প্রস্থকে B দ্বারা, তাহলে L × B। ওকে, তো আমি এখানে L × B লিখে ফেলাই। আশা করি বুঝতে পারতেছো, L × B। তাহলে আমার প্রথম কেজে যে ক্ষেত্রফলটা আসলো সেটা হচ্ছে L × B। ওকে, তাহলে আমি প্রথমবার এরকম রাখলাম। ওকে, এখন দেখো আমি দ্বিতীয়বার কীরকম রাখতে পারি। ওকে ভাইয়ারা, এখন দেখো যে আমি দ্বিতীয়বার কীরকম রাখতে পারি। এখন আমার ইচ্ছা হলো দ্বিতীয়বার আমি এরকম রাখবো, এরকম রাখি। এখন দেখো তো ভাইয়া, এরকম যদি রাখি, তাহলে এখন যেই ক্ষেত্রফলটা,
সেটা কীরকম হবে দেখো তো। এই যে দৈর্ঘ্যটা, এই যে নীল কালারের যেটা আসলে যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা পাইলো, মানে ভূমিতে কোনটা পাইলো দেখো, এই যে দৈর্ঘ্যটা আর এই যে এইটা এটা কি জানি আসলে উচ্চতা, ওই উচ্চতাটাই এখানে প্রস্থ হয়ে গেছে। তাহলে বুঝছো, মানে এইটা এখন কতটুকু ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করবে, ভূমির কতটুকু ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করবে সেটা তুমি জানতে চাইলে তুমি দেখো এই পৃষ্ঠের যে ক্ষেত্রফল ঠিক ততটুকু ভূমির ক্ষেত্রফলের উপরই ও বলটা প্রয়োগ করবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে, এই যে দৈর্ঘ্যটা আর এই যে প্রস্থ বলতে এই যে উচ্চতাটা, মানে এই যে এইটা, এই যে এতটুকু আর এই যে দৈর্ঘ্যটা, বুঝছো। আমি যদি এরকম রাখি তাহলে এখানে কি পাইলাম, ওই এলটা পাইলাম আর এই এইচটা পাইলাম, বুঝছো। এই যে এতটুকু এইচ মানে সবুজ অংশটুকু, তাহলে এল পাইলাম, এল ইন্টু এইচ। ওকে। আর ভাইয়া এখন আমি দেখো, এখন আমি কীভাবে রাখবো, এখন আমি এরকম রাখলাম। ওকে, এখন আমি এরকম রাখলাম, এই তিনটা কেসে রাখতে পারি। তাহলে এই কেসে রাখলে কি হবে ভাইয়া দেখো, এই যে এই লালটা পাইলাম, এই যে এই লালটা পাইলাম আর এই সবুজটা পাইলাম। তো এই লালটা কি আসছিল, মানে এই দেখো এই লালটা আর এই সবুজটা, বুঝছো, মানে এরকম যদি রাখি তাহলে এখন ক্ষেত্রফলটা কী হবে, তাহলে লালটা কি আসছিল, লালটা হলে গিয়ে তোমার প্রস্থ আসছিল, আই মিন বি, আর সবুজটা এটা হচ্ছে উচ্চতা আসছিল, তার মানে এইচ, আই মিন বি ইন্টু এইচ। তো আমি করে ফেলাই বি ইন্টু এইচ। ওকে, তো আশা করি তোমরা ফিল করে বুঝতে পারতেছো। এখন আমরা এগুলা জাস্ট গুণ করে দেবো যে কি হয়। ওকে ভাইয়েরা, তো আমি ক্যালকুলেটরটা নিই, তার আগে মানগুলো বসিয়ে দিই। এল এর মান কত ছিল, দৈর্ঘ্যের মানটা কত ছিল 25 নাকি, তো বসাই 25 ইন্টু বি, আই মিন প্রস্থর মান কত ছিল 12, এখানে কত দৈর্ঘ্য এল, তার মানে আমার 25 আর উচ্চতা ছিল 6, এইখানে প্রস্থ 12 আর উচ্চতা হচ্ছে 6। ভালো কথা। এখন দেখেন তো 25 ইন্টু 12 দিয়ে দেখেন তো কত আসে, আপনারা আমার সাথে একটু ক্যালকুলেশন করেন ভাইয়ারা। 25 ইন্টু 12, তো 25 ইন্টু 12 দিলে আসে হচ্ছে গিয়ে 300। এরপরে কি দেখো তো 25 ইন্টু 6 সেটা হচ্ছে গিয়ে 150। এরপরে হচ্ছে গিয়ে 12 ইন্টু 6 সেটা হচ্ছে 72। আপনারা ভালো করে দেখবেন যে আমার ক্যালকুলেশন মিস্টেক হয় নাকি। ওকে, এখন দেখেন এগুলা কি আসবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমরা চাইলে এগুলোকে মিটার স্কোয়ারে নিতে পারি। তো মিটার স্কোয়ারে নিয়ে দেখি যে কি আসে। তো আমরা সবগুলোকে একটু মিটারে নেই, দেখি যে মিটারে নিয়ে কত আসে। 300 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের আসলো হচ্ছে গিয়া 0.03, আর এটা দেখি 150 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তো এটা আসলো হচ্ছে গিয়ে আমাদের 0.015। এখন দেখি এটা কত আসে, 72 ভাগ 100 স্কোয়ার। তো এইটা ভাই আমাদের চলে আসছে 7.2 7.2 ইন্টু 10 ইনভার্স 3, 7.2 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা ভাই, এখন বলো তো আমাদের কোনটা সবচেয়ে থেকে ছোট আসলো, তোমরা নিজেরাই বলো। এই যে A1, A2 এবং A3 এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে থেকে ছোট আসছে, A1 নাকি A2 নাকি A3? দেখি তোমরা বলো। দেখা যাচ্ছে নাকি, আশা করি দেখা যাচ্ছে। তো দেখো A3 তো ছোটো নাকি, তাহলে A3 ছোটো হলে এটা হচ্ছে আমার সর্বনিম্ন যেই ক্ষেত্রফলটা, এটা হচ্ছে আমার সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে এগুলো এখন যেহেতু মিটার করে ফেলেছি, মিটার স্কোয়ার দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে কি আমার সর্বনিম্ন ক্ষেত্রফলটা। তাহলে এটা যদি সর্বনিম্ন ক্ষেত্রফল হয় তাহলে আমাদের সর্বোচ্চ যেই চাপটা, মানে সর্বনিম্ন ক্ষেত্রফলে আমরা সর্বোচ্চ চাপ পাবো। তাহলে সর্বোচ্চ চাপটা কি হবে, P = F/A, এটা হবে মিনিমাম। ওকে, এখন দেখো তো এফটা কি হবে, এই ইটটাকে যখন তুমি রাখো তাহলে এটা এর ওজনের সমপরিমাণ বলটাই তো ভূমিতে প্রয়োগ করে নাকি, তাহলে F = হবে mg। ওকে, এখন দেখি তো এটার ভর বলে দেওয়া আছে কিনা, অবশ্যই এই দেখো 2.25 কেজি,
2.25 কেজি গুণ জি এর মান হচ্ছে 9.8। ওকে, তাহলে আমরা এফ এর মানটা বের করে ফেলি যে 2.25 ইন্টু 9.8, 2.25 ইন্টু 9.8। তো ভাইয়ারা দেখি কত আসছে, সেটা হচ্ছে গিয়া 22.05। ওকে, তাহলে আমার বলের মানটা আসছে এফ সমান এমজি দিয়ে এইটা এত নিউটন। ওকে, এখন তাহলে আমি লিখে দিই এফ এর মান 22.05, আর এ মিনিমামটা কত ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে 7.2 ইন্টু 10⁻³ আচ্ছা ভাইয়া, তাহলে আমরা দেখি তো সর্বোচ্চ প্রেশারটা আমাদের কত আসে, আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে গিয়ে 22.05 ডিভাইডেড বাই 7.2 ইন্টু 10⁻³ তো আমাদের ভাইয়া চলে আসলো হচ্ছে গিয়া 3062.5 প্যাসকেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ যে চাপটা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চাপ। ওকে, তাহলে আশা করি অঙ্কটা খুব ভালো করে ফিল করে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা কী নিয়ে আলোচনা করবো জানো, আমাদের চাপ সংক্রান্ত যে সমস্যাটা আসলে এটা তো আলোচনা করে ফেললাম, এখন আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করব। মানে এই টপিকটা শেষ, এখন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ঘনত্ব। তো আমরা এটা একটু সরিয়ে নিই, এটাকে বসিয়ে দিই। তো ভাইয়ারা দেখো তো দেখা যাচ্ছে কি না, আশা করি দেখা যাচ্ছে। এখন দেখো আমরা এখন ঘনত্ব নিয়ে আলোচনা করবো। তো ঘনত্ব বেসিক্যালি জিনিসটা কি, তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তো তোমাকে যদি কেউ বলে ঘনত্ব কি, তুমি বলবা যে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তো আমি এখানে দুইটা কেস রাখছি, সেটা হচ্ছে গিয়া প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে সুষম বস্তুর ক্ষেত্রে ঘনত্বটা। তো ভাইয়া দেখো তো সুষম বস্তুর ক্ষেত্রে ঘনত্বটা কি হবে। এটা ধরো একটা সুষম বস্তু মানে কি ভাই, মানে একই উপাদানের পদার্থ দিয়ে তৈরি এবং বস্তুটা একই পদার্থ দিয়ে তৈরি, মানে ওই উপাদানের ঘনত্বটা সেম, এটা হচ্ছে সুষম বস্তু। বুঝছো, সুষম বস্তু, তাহলে এটা হচ্ছে গিয়ে সুষম বস্তুর ভরটা হচ্ছে গিয়ে এম, আর সুষম বস্তুর যে আয়তন সেটা হচ্ছে গিয়ে ভি। তাহলে তার যে ঘনত্বটা হবে একক আয়তনের ভরটা ঘনত্ব, ওইটা হচ্ছে গিয়ে রো। আমরা ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করি, রো সমান m/v। ওকে, এখন দেখো আমরা একক মাত্রাতে একটু পরে আসি। এখন আমরা আগে অসম বস্তুর ক্ষেত্রে, মানে যেটা সুষম না। আচ্ছা, সুষম বস্তু মানে আবারও বলতেছি, সুষম বস্তু মানে হচ্ছে গিয়ে মানে একই উপাদান দিয়ে তৈরি, এটা হচ্ছে সুষম বস্তু। আর দেখো সুষম না, অসম বস্তু, এটা কীরকম জিনিস, ধরো একটা বস্তু আছে, তার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি, তাইলে তো তার বিভিন্ন অংশে যেহেতু বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি, তাহলে বিভিন্ন অংশের ঘনত্ব বিভিন্ন রকম হবে। তো ওই ধরনের বস্তুকে আমরা অসম বস্তু বলতে পারি। তো এরকম বস্তু কি হতে পারে, আচ্ছা তোমরা এরকম বস্তুর একটা উদাহরণ পাইছি, সেটা হচ্ছে তোমরা যদি একটা সাইকেল টায়ারের কথা চিন্তা করো, তাহলে বলো তো একটা সাইকেলের টায়ারের যদি আমি নেই, তাহলে উপরের পৃষ্ঠে কী থাকে, উপরের পৃষ্ঠে হচ্ছে গিয়ে রাবারের প্রলেপ থাকে, আর স্কোপ থাকে, আবার একটা ফ্রেম থাকে, ওইটা অ্যালুমিনিয়ামের ফ্রেম হইতে পারে। তো বিভিন্ন ধরনের ধরো 3টার লাখান উপাদান আছে, 3টার মতো উপাদান আছে। তো যাই হোক, যেটাই হোক, আমি জাস্ট তোমাদের বোঝাইতেছি যে অসম বস্তুটা কীরকম হইতে পারে। ওকে, তো বুঝাইলাম ওইটা যে অসম বস্তুটা এরকম হইতে পারে, জাস্ট একটা উদাহরণ দিলাম। এখন দেখো তুমি যেগুলো সুষম না, অসম বস্তুর ক্ষেত্রে ঘনত্বটা কেমন নির্ণয় করবা। তো আমি এখানে একটা বস্তু আঁকছি, আঁকার পর দেখো এটার এইখানে ধরো এক ধরনের উপাদান তৈরি, সাদা অংশটা আর এক ধরনের উপাদান দিয়ে তৈরি, এবং সবুজ অংশটা আর এক ধরনের উপাদান দিয়ে তৈরি। তাহলে বললাম যে এই লাল অংশটুকু, এটুকুর ভর হচ্ছে কি m1, আর তার যে আয়তন সেটা হচ্ছে কি v1, আর এই যে সাদা অংশ এটুকুর ভর হচ্ছে কি m2, তার যে আয়তন সেটা হচ্ছে কি v2, আর এটুকু যে আছে এটার হচ্ছে কি ভরটা হচ্ছে কি m3, আর তার আয়তনটা হচ্ছে কি v3। এখন যদি আমরা তার গড় গুণত্ব, অসম বস্তুর ক্ষেত্রে গড় গুণত্বটা বের করতে হয়, তো তার যদি গড় গুণত্ব আমি রো প্রাইম দিয়ে প্রকাশ করছি, তো তার যদি গড় গুণত্বটা বের করতে চাই, তাহলে কী হবে, অনেকে আবার করবে কি বোকামি করে 3টার আলাদা আলাদা ঘনত্ব বের করে ρ1 প্লাস ρ2 প্লাস ρ3 ডিভাইডেড বাই 3 দিয়ে ভাগ করে দিবা, গড় করে ফেলাইছে, হয়ে গেছে। বাট এরকম হবে না, বুঝছো? এরকম কেন হবে না আমাকে যদি বলো ভাই, এরকম কেন হবে না, কারণ তুমি যখন ρ1 প্লাস ρ2 প্লাস ρ3 যোগ করে 3 দ্বারা ভাগ করলা, তাহলে এই কেসটা যে করলা, তাহলে এই কেসের ক্ষেত্রে তুমি সবগুলা অংশের
তুমি ইটাকে সেম ধরে নিতেছো, আয়তনটাকে সেম ধরে নিতেছো, সবগুলো অংশের আয়তনটাকে সেম ধরে নিতেছো, কিন্তু এখানে কি সবগুলো অংশের আয়তনকে সেম ধরছে না। তুমি ভাই যেটা চিন্তা করতেছো যে ρ1 প্লাস ρ2 প্লাস ρ3 ডিভাইডেড বাই 3, মানে সবগুলো গুণনকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিব, যেহেতু 3টা অংশ, ওইটা একটা ক্ষেত্রেই হবে যখন তোমার 3টা অংশের আয়তনটা সেম থাকবে, তখন হবে। তা এক্ষেত্রে হবে না, কারণ এক্ষেত্রে আলাদা আলাদা না, এই অংশের আয়তন V1, এই অংশের আয়তন হচ্ছে গিয়ে V2, এই অংশের আয়তন হচ্ছে গিয়ে V3। তাহলে গড় কী হবে, উপরে যাবে হচ্ছে মোট ভর আর নিচে যাবে হচ্ছে মোট আয়তন। তাহলে কি M1 প্লাস M2 প্লাস M3, আর নিচে যাবে V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা একক আর মাত্রা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো ভাইয়া, একক কি, আমি ঘনত্বের একক চাই। তো ঘনত্বের সূত্রটা কী আসলে এখানে তাকাও, ρ = M/V। তো ভাইয়া বলো তো এম এর একক কী? এম মানে ভর, ভরের একক কী? কেজি। তাহলে উপরে কেজি আর নিচে হচ্ছে কি ভি। ভি মানে কি আয়তন, আয়তনের একক কী? মিটার কিউ। মিটার কিউ আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বুঝছো না? তাহলে আয়তন কি মিটার কিউ, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউ। তাহলে এই মিটার কিউটা যখন উপরে চলে যাবে তখন হয়ে যাবে m⁻³ I mean কেজি ইন্টু m⁻³ কিংবা কেজি পার মিটার কিউ। এটা হচ্ছে একক। আর জাস্ট মাত্রা, বুঝছো? মাত্রাটা কেমনে নিয়ে আসবো, এই দেখো একক থেকেই নিয়ে আসি। এই যে কেজি, এটা কি ভরের একক, তাহলে ভরের মাত্রা কি হয় ম্যাস, তার মানে এম, এই যে বড় হাতের এম। আর এখানে মিটার কিউ, তো এগুলো তো দৈর্ঘ্য, তো 3টা দৈর্ঘ্য গুণ আকারে আছে, তার মানে কি l⁻³ m⁻³ এর যেই এটা হবে মাত্রাটা হবে সেটা হচ্ছে l⁻³, বুঝছো? এই যে মিটার দ্বারা বোঝাইতেছে, মানে কি ভাই, ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা লেন্থ না, এগুলা লেন্থ না, তাহলে কি হবে, এদের যে মাত্রাটা হবে সেটা হচ্ছে l⁻³। আশা করি বুঝতে পারছো যে ঘনত্বর যেই মাত্রাটা আছে আর এককটা আছে, মাত্রা আর এককগুলা এরকম বের করা শিখতে হবে, সূত্র থেকে বের করা শিখতে হবে, তাইলে তুমি ভুলে গেলেও সমস্যা নেই, পরীক্ষায় বের করে নিতে পারবা। ওকে, আচ্ছা ভাইয়ারা, তো এখন আমরা একটু অঙ্কটাতে চলে যাব। তো একটা অঙ্কে আছে যে একটা চোঙের ব্যাসার্ধ, বা চোঙ কি, চোঙ হচ্ছে গিয়ে তুমি একটা সিলিন্ডার আকৃতির জিনিস চিন্তা করতে পারো। তো একটা চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা হচ্ছে গিয়ে যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ওকে, তো তোমরা কী করবা, যখন সেন্টিমিটারে দেওয়া থাকবে তোমরা ওইটাকে মিটারে নিয়ে যাবা, সবসময় চেষ্টা করবা, মানে করবা, অবশ্যই করবা যে এসআই এককে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। ওকে, তো দেখো 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে ওই সিলিন্ডার, মানে চোঙ আকৃতির ওই বস্তুটার। এখন বলছে উক্ত চোঙটি যদি তুমি পূর্ণ করতে, মানে ওই চোঙটা পূর্ণ করতে 12 কেজি কেরোসিন লাগে, কেরোসিনের ঘনত্ব নির্ণয় করো। ইজি নাম একটা, বুঝছো? মানে বলে এসে যে ওই চংটা পূর্ণ করতে, মানে ওই সিলিন্ডার আকৃতির বস্তুটা পূর্ণ করতে তোমার 12 কেজি কেরোসিন লাগে। এখন বলছে তোমার কেরোসিনের ঘনত্বটা নির্ণয় করো। আচ্ছা ভাই, কেরোসিনের ঘনত্ব যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার কী কী ইনফরমেশন লাগবে? তুমি জাস্ট সূত্রটা দেখো না, কে ρ = কি m/v, তাহলে m/v। তো এম কি ভাইয়া? এম হচ্ছে কি ভর, তো ভর তো বলেই দেওয়া আছে 12 কেজি। আর ভি কি? ভি হচ্ছে কি আয়তন। এখন কথা হচ্ছে ভাই আমি আয়তন কোথায় পাবো? কেরোসিনের আয়তন তো আমাকে বলে দেয় নাই। আচ্ছা ভাইয়া, বলে দেয় নাই ঠিক আছে, কিন্তু দেখো তুমি তো কেরোসিনটা বলছো যে এই 12 কেজি কেরোসিন ঢাললে এই পাত্রটা তোমার কি হয়ে যাবে, এই পাত্রটা তোমার ফুল একদম পূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে আমার এই চোঙ আকৃতির, আই মিন আমার এই যে সিলিন্ডার আকৃতির যে বস্তুটা আছে এর যে আয়তন, ওইটাই তো আমার কেরোসিনের আয়তন হবে। বুঝতে পারছি? মানে এটা তো একটা সিলিন্ডার আকৃতির বস্তু, তাহলে এর যে আয়তন ওইটাই হবে আমার কেরোসিনের আয়তন। ওকে, তো দেখো আমরা আয়তনটা বের করি। ভি = 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এই সূত্রটা কিন্তু আমাদের ম্যাথে আছে। ওকে, এখন দেখো 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ, তাহলে আর কত জানি, আর ছিল 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করে দিলাম, হয়ে গেল মিটার। এখন কিউব করে দেব। ওকে, এখন আমি জাস্ট একটু ক্যালকুলেটর করে দেখি যে কত আসে। 4/3 ইন্টু 3.1416 ইন্টু 3/100 হোল কিউ। তো ভাইয়া এখানে আসতেছে 1.130 ইন্টু 10⁴। ওকে, তো আমাদের এইটা আসতেছে আয়তন।
তাহলে এখন আমাদের ইটা বের করে দেবো, তাহলে আমরা ইজিলি আমরা ঘনত্বটা বের করে ফেলতে পারবো যে রো সমান কি এম বাই ভি। তাহলে এম কি ভর হচ্ছে গিয়ে 12 কেজি, আর আমার যে আয়তনটা সেটা হচ্ছে গিয়ে 1.130 ইন্টু 10⁻⁻⁴। তো এটা আমরা একটা ক্যালকুলেশন করি দেখি যে কত আসে ঘনত্বটা। তো এখানে আমরা এককটা দিয়ে নেই মিটার কিউ। ওকে, এখন দেখো ভাইয়া 12 ডিভাইডেড বাই 1.130 ইন্টু 10⁻⁻⁴। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের উত্তরটা আসতেছে হচ্ছে গিয়ে 106,194.69 কেজি পার মিটার কিউ। তো এইটা হচ্ছে আমাদের ঘনত্বটা আসতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ঘনত্ব। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা করার চেষ্টা করব, তার আগে দেখে নিই যে ভিডিও হচ্ছে কি না। আচ্ছা ভাইয়ারা দেখো, এখানে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়া সূত্রটা আমি ভুল লিখে ফেলেছি। সেটা হচ্ছে গিয়া সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র হচ্ছে গিয়া পাই আর স্কোয়ার এইচ। আমি এখানে লিখে ফেলেছি 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে তোমার গোলকেরটা লিখে ফেলেছি। তো বুঝছো? তো আচ্ছা সমস্যা নাই, আমি কারেকশন করে দিচ্ছি, সমস্যা নেই। তো আমি ভিটা আবার বের করি। ভি সমান কি পাই আর স্কোয়ার এইচ। ভি সমান কি পাই আর স্কোয়ার এইচ। তো আমি পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে 3/100 হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কত 6 সেন্টিমিটার, তার মানে 6/100। আমি সবটি মিটারে নিয়ে নিতেছি। বুঝছো? তাহলে দেখো তো পাই 3.1416 ইন্টু 3/100 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে গিয়ে 6/100। ওকে, 6/100 সেটা হচ্ছে গিয়ে 1.696 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউ। তাহলে এখন ঘনত্বটা কী হবে? রো সমান এম বাই ভি। এম হচ্ছে গিয়ে 12 কেজি আর ভি হচ্ছে গিয়ে 1.696 ইন্টু 10⁻⁻⁴। ওকে, তো আমরা দেখতেছি যে ঘনত্বটা কত আসতেছে, 12 ডিভাইডেড বাই আনসার। তো ঘনত্বটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে 70735.36 এত কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এগুলো কেটে দিলাম ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে সূত্রটা ভুল হয়েছিল। মনে রাখবা যে সিলিন্ডার আকৃতির বস্তুর যেই আয়তনের সূত্র সেটা হচ্ছে গিয়া পাই আর স্কোয়ার এইচ। আর এইটা যেটা লিখছিলাম সেটা হচ্ছে গিয়া গোলকের আয়তনের ক্ষেত্রে। তো তোমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারবা, এমিন ঘনত্বটা নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, এখন আমরা আরও 2টা অঙ্ক করবো এই টপিকের উপর, তাহলেই শেষ আমাদের। এখন দেখো আমরা এই অঙ্কটা আগে করে নিই, এরপরে আরও একটা অঙ্ক করব। তো দেখো এই অঙ্কটাতে কি বলছে যে সোনার বারটির বাতাসের ওজন হচ্ছে গিয়ে 1.96 নিউটন এবং খাঁটি সোনার ঘনত্ব হচ্ছে গিয়ে 19300 কেজি পার মিটার কিউ। 19,300। এখন দেখো সোনার বারটি বিশুদ্ধ কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা দেখি সোনার বারটি বিশুদ্ধ কিনা এটা আমরা কেমনে যাচাই করব। ওকে, এখন দেখো আমরা এইটার যদি আমরা ঘনত্বটা বের করতে পারি, তাহলে ঘনত্বটা বের করে দেখব। আমরা এই সোনার বারের ঘনত্বটা বের করে দেখব যে খাঁটি সোনার ঘনত্বের সাথে এটা মেলে কিনা। যদি খাঁটি সোনার ঘনত্বের সাথে মিলে যায় তাহলে তো সোনাটা খাঁটি, আর যদি না মিলে, যদি অনেক তফাৎ থাকে তাহলে তো এটা খাঁটি সোনা না। ওকে, তাহলে আমরা যদি এর ঘনত্বটা বের করতে চাই তাহলে কি রো সমান কি ওই একই সূত্র, রো সমান এম বাই ভি। তো এম কি আমাদের দেওয়া আছে? নাই। ভি কি দেওয়া আছে? নাই, কিন্তু ভি বের করতে পারবেন, এমও বের করতে পারবেন। তো দেখেন এখানে আমাদের ডাব্লু বাতাসে যে ওজন সেটা দিয়ে দিচ্ছে 1.96 নিউটন। ওকে, তো আমরা জানি যে ডাব্লু সমান কি এম জি সমান তাহলে কত 1.96। তো আমরা এখান থেকে এম এর মানটা ইজিলি বের করতে পারবো যে 1.96, আর এখানে এমটা গুণাকারে এই পাশে, জিটা এখানে গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগাকারে, ডিভাইডেড বাই 9.8। ওকে, তো দেখেন আমাদের 1.96 ডিভাইডেড বাই 9.8 এই হচ্ছে গিয়া। ওকে, এটা আসতে হচ্ছে 0.2
কেজি, 0.2 কেজি। ওকে, তাহলে এম এর মান বসাই দিলাম যে 0.2 কেজি। এখন দেখেন ভিটা বের করব, তাহলে ভি কি? ভি বের করতে একদম সোজা। এই দেখেন আপনার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। ওকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে। তাহলে জাস্ট আপনি ভি সমান কী করবেন? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দেবেন। খেয়াল রাখবেন এগুলো সব কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে। খুবই সচেতন থাকবেন যে সেন্টিমিটার দেওয়া থাকলে আপনাদেরকে কি মিটাই নিতে হবে। ওকে, তাহলে এই যে 3.5 ভাগ 100, মানে আমি এগুলোকে সব মিটাই নিতেছি, তারপরে গুণ করতেছি। এবার 2 ভাগ 100 ইন্টু 1.6 ভাগ 100। ওকে, দেখেন তো কত আসে, আমি একটু দেখে নিই। ওকে, 3.5 দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়া 1.12 ইন্টু 10⁻⁻5। ওকে, তো এটা হচ্ছে আমার ভি। তাহলে হয়ে গেছে। তাহলে এখানে জাস্ট ভি এর মানটা বসে দিলাম। তো ভি এর এককটা কী হবে? মিটার কিউব। 1.12 ইন্টু 10⁻⁻5। ওকে, তাহলে আমার ঘনত্বটা বের হয়ে গেল। এখন আমি জাস্ট এটা বসাই দেবো, ঘনত্ব বের হয়ে যাবে। উপরে হচ্ছে কি 0.2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1.12 ইন্টু 10⁻⁻5। তো ঘনত্ব যেটা আসতেছে সেটা হচ্ছে কি 17,857.14286 এত কেজি পার মিটার কিউব। আচ্ছা বলো তো, আমার যে রিয়েল সোনার ঘনত্ব, মানে খাঁটি সোনার ঘনত্ব, সেটা হচ্ছে 19,300, আর এটা আসলে 17,857 তো দেখে বোঝা যাচ্ছে যে এখানে এটা খাঁটি সোনা না, কিংবা এখানের মধ্যে খাদ মেশানো আছে। তাহলে আমাদেরকে যাচাই করতে বলছিল সোনার বারটি বিশুদ্ধ কিনা। তাইলে আমরা লিখে দেবো যে সুতরাং যে সোনার বারটি বিশুদ্ধ না, বিশুদ্ধ না। ওকে, এখন জাস্ট আমাদের আর একটা অঙ্ক আছে, তাইলে আমাদের শেষ। তো এই অঙ্কটা হচ্ছে কি একটু অ্যাডভান্স টাইপের একটু ম্যাথ, তো এটা বুঝলে অনেক ভালো লাগবে এবং এটা অনেক মজার একটা ম্যাথ। ওকে, তো এটা দেখেন, এটা বলতে হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা লোহার বলের চারিদিকে 0.1 সেন্টিমিটার পুরো মোমের একটা প্রলেপ দেওয়া হলো। প্রলেপ দেওয়ার পর প্রলেপ সহ বলের ঘনত্ব নির্ণয় করো। লোহা ও মোমের ঘনত্ব আমাদের দেওয়া আছে। ওকে, তো দেখো এই যে আমাদের এই বলটা, আমাদের ওই যে লোহার বলটা। ওকে, যে লোহার বলের, তাহলে এই যে লোহার বল, মানে যার ব্যাসার্ধটা বলে দিয়েছে যে 2 সেন্টিমিটার, এবং লোহার ঘনত্বটাও দেওয়া আছে যে 7,800 কেজি পার মিটার কিউব। অ্যান্ড বলছে যে এই লোহার বলের চারিদিকে 0.1 সেন্টিমিটার পুরুত্বের, মানে এই যে পুরুত্বটা আছে, সেই পুরুত্বটা হচ্ছে কত? সেই পুরুত্বটা বলেছে যে 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটার এই পুরুত্বের একটা মোমের চারিদিকে প্রলেপ দেওয়া হয়েছে এই বলের চারিদিকে। ওকে, এখন দেখেন, এখন আমাদেরকে বলছে যে লোহা ও মানে প্রলেপ দেওয়ার পর প্রলেপ সহ বলের ঘনত্ব নির্ণয় করো। প্রলেপ সহ মানে প্রলেপ দেওয়ার পর সম্পূর্ণ বলটা, আই মিন প্রলেপ সহ বলটার যেই ঘনত্ব সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো দেখেন এটা আমরা কীভাবে করি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে লোহার বলটা আছে না, সেই লোহার বলের তো আমাদের ঘনত্বটা দেওয়া আছে, তো আমরা লোহার বলের কি করব? আয়তনটা বের করব। ঘনত্ব আর আয়তন যখন আমরা জেনে ফেলবো, তাহলে লোহার বলের যে ভরটা সেটা আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তাহলে এই যে লোহার বল, এটা কি একটা গোলক আকৃতির জিনিস না? তাইলে এখন আমরা এর আয়তনটা একটু বের করে ফেলি। ওকে, তাহলে লোহার বলের আয়তনকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান কি 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। আমি আগের অঙ্কটাতে এইটা বলে ইউজ করে ফেলছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ভুল হইতে পারে। দেখেন তো 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 3.1416 পাই পরে আর কিউ। আর কত জানি ভাইয়া? 2, তার মানে 2 ডিভাইডেড বাই 100। আমি কিন্তু মিটার করে নিচ্ছি। ওকে, কিউ 3.35104 ইন্টু 10⁻⁻5। ওকে, এত মিটার কিউব। তো এটা আসলো, এটা হচ্ছে কি আমাদের কি আয়তনটা আসলো। তো ভালো কথা, এটা হচ্ছে আমাদের এই লোহার বল, এই লোহার বলের আয়তন আসলো। আর লোহার বলের যে ঘনত্ব, এটাকে যদি আমি রো দ্বারা প্রকাশ করি, তাহলে এটা বলেই তো দিছে যে লোহার, এই যে লোহা ও মোমের ঘনত্ব, তাহলে লোহার ঘনত্ব কত? 7,800
কেজি পার মিটার কিউব। তাহলে ভালো তো আমরা সূত্রতে দেখছি কি, আমরা সূত্রতে দেখছি যে রো সমান সমান কি এম বাই ভি। তাহলে আর গুণ করলে এম সমান সমান কী আসবে, এম সমান সমান আসবে হচ্ছে গিয়ে রো ইন্টু ভি। তাহলে তুমি এই রো আর ভিটা গুণ করে দাও। তো এই যে রোটা রো আসলো আর এই যে ভি, এই দুটো গুণ করে দাও, গুণ করে দিয়ে দেখো তো আয়তনটা কত আসে। আমি লোহার বলের যে আয়তন ওইটাকে আমি এম দ্বারা প্রকাশ করলাম, দেখো এটার ভরটা কত আসে, মানে ঘনত্ব আর আয়তন গুণ করে দেবো, তাহলে ভরটা চলে আসবে। তো দেখি 3.35104 ইন্টু 10 to the power minus 5 ইন্টু 7800 নাকি 7800। ওকে, তো আমরা এখানে ভরটা পেয়ে গেছি। ভরটা হইতেছে 0.2613 এত কেজি। ওকে, আমি আবার একটু ক্যালকুলেশনটা চেক করতেছি সব কিছু ঠিক আছে কি না। 3.35104 ইন্টু 5 ইন্টু 7800, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে কি আমার লোহার ভরের, মানে যে লোহার যে বল ওইটার যে ভর, এটা হলো 0.2613 কেজি। ওকে, এখন দেখো এরা আমি এখন কিন্তু আমরা দুইটা তথ্য পেয়ে গেলাম যে আমার এই লোহার বলের যে ভরটা এটাও পাইলাম এবং এইটার যে আয়তনটা সেটাও কিন্তু আমরা জানি। ওকে, এই যে এম আর ভি এই দুইটা আমরা জানি। এখন আমরা কি করবো ভাই, এখন আমরা এই যে অংশটুকু মোম লাগানো আছে ওই মোম লাগানো অংশটুকুর ভর বের করব, আর তার ঘনত্ব তো দেওয়াই আছে, বুঝছো, ঘনত্ব দেওয়াই আছে। এখন আমরা কীটা বের করবো দেখো, এই যে যতটুকু পুরুত্বের মোম লাগানো আছে ওই অংশটুকুর আমরা ভরটা বের করব, বুঝছো। তো প্রথমে আমরা আয়তনটা লাগবে, ভর বের করতে আমাদের অবশ্যই আয়তনটা লাগবে। তো আয়তনটা কেমনে বের করি দেখো। তো এইটা আসলো আমার ওই যে বলটার কেন্দ্র, গোলাকার বলটার কেন্দ্র। এখন দেখো তো আমি এই যে এতটুকু পুরুত্ব, এই পুরুত্বটুকু কত 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো তো আমি যদি পুরা বলটার মানে এই যে মোমের প্রলোভ সহ পুরা বলটার যদি আয়তন থেকে আমি যদি লোহার বলের আয়তন কত, এই যে এত, তাহলে লোহার বলের আয়তন যদি বাদ দিয়ে দেই, তাহলে পুরা বলের আয়তন থেকে লোহার বলের আয়তন বাদ দিলে যে মোমের যতটুকু আয়তন রয়েছে সেটা তো পাবো। আশা করি এটা বুঝছো, মানে যে পুরা বলটার মানে মোম সহ পুরা বলের আয়তন থেকে এই ভিতরে লোহার বলের যে আয়তনটা আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি মোমের আয়তনটুকু পেয়ে যাব। ওকে, তাহলে মোমের আয়তনটা বের করে ফেলি। তাহলে এখানে আমাদের যে ব্যাসার্ধটা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে 2 + 0.1 তাহলে 2 + 0.1 তার মানে 2.1। ওকে, তাহলে এটাকে আমরা আর প্রাইম দিই, আর প্রাইম সমান কত 2.1। তাহলে এখন আমরা এটা মানে মোমের প্রলেপ সহ সম্পূর্ণ বলটার যে আয়তন সেটা বের করি। সেটা হচ্ছে কত হবে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তো আর বলতে কি যে এটা ইউজ হবে 2.1, এটা যেহেতু সেন্টিমিটারে আছে 100 দ্বারা আগে ভাগ করে নিব, 100 দ্বারা ভাগ করে তারপরে হোল কিউ করে দেবো। এরপরে দেখবো যে কত আসে। 4/3 4 / 3 ইন্টু 3.1416 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 100 হোল কিউ। তো আস্তে আস্তে হচ্ছে গিয়ে 3.8792 ইন্টু 10 to the power -5। ওকে, এখন এটা হচ্ছে কি আমাদের মোমের প্রলেপ সহ সম্পূর্ণ বলটার যে আয়তন সেইটা। আর তার থেকে আমরা কি বাদ দেবো, তার থেকে যদি আমরা লোহার বলের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মোমের আয়তনকে যদি আমি ভি প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে দেখো, তাহলে মোমের আয়তনটা যদি আমরা বের করতেছি তাহলে হোল বলের আমি মোমের প্রলেপ সহ হোল বলের যে আয়তন এই যে এইটা 3.8792 ইন্টু 10 to the power -5, এটা থেকে আমরা বাদ দিয়ে দিব কাকে, যে লোহার বলের আয়তন কি এই যে এইটা 3.35104 ইন্টু 10 to the power -5। ওকে, তো এটা দেখেন তো কি আসে, -3.35104
ইন্টু 10⁻⁻5, ওকে। তাহলে কত আসতেছে ভাইয়া? সেটা হচ্ছে 5.2820 ইন্টু 10⁻⁻6, ওকে। এখন দেখো তো ভাই, এটা হচ্ছে কি আমার যেই মানে মোম যতটুকু অংশ আছে, আই মিন মোমের সেই আয়তনটা। এখন এই মোমের আয়তনের সঙ্গে এই যে সূত্র যে দেখছিলাম রো সমান m/v, তাহলে m সমান কি আয়তনের সঙ্গে জাস্ট ঘনত্বটা গুণ করে দিব। তাহলে আমরা ওই যে মোমের অংশটুকুর ভর, তাহলে মোমের অংশটুকুর ভর যদি m প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো তো কি আসবে m প্রাইম দ্বারা প্রকাশ করলে। তাহলে কি m সমান রো ইন্টু ভি। তো মোমের তো ঘনত্ব দেওয়া আছে যে 800, তাহলে 800 ইন্টু মোমের অংশটুকুর যে আয়তনটা সেটা কি, এই যে এইটা 5.28 ইন্টু 10⁻⁻6। তো কত আসলো ভাইয়া? এখানে 4.224 ইন্টু 10⁻⁻3, ওকে। তো এটা আসলে আমাদের যে এম প্রাইমটা, ওকে। তাহলে আমরা কিন্তু সব পেয়ে গেলাম। এখন আমাদেরকে প্রশ্নে বলছে দেখো, প্রলেপ দেওয়ার পর প্রলেপ সহ বলের ঘনত্ব নির্ণয় করতে। তাহলে প্রলেপ দেওয়ার পর প্রলেপ সহ যদি বলের ঘনত্বটা আমরা নির্ণয় করি, রো সমান কী হবে? মোট ভর বাই মোট আয়তন। তাহলে মোট ভর কি m প্লাস m প্রাইম, আর মোট আয়তন কি v প্লাস b প্রাইম। তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো তো m কি আছে? লোহার যে ভর, মানে লোহার বলের ভরটা। তো লোহার বলের ভরটা কত? এই যে ভরটা, ওকে। তো সেটা হচ্ছে কি 0.2613 যোগ এইখানে আছে আমার এম প্রাইম, আই মিন মোমের যতটুকু ভর সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 4.224 ইন্টু 10⁻⁻3, ওকে। এরপরে হচ্ছে ভি প্লাস বি প্রাইম। তো ভি দ্বারা কী বোঝাতেছে? ভি দ্বারা বোঝাতেছে যে এই যে এইটা, আই মিন যে লোহার যে সেটার হচ্ছে লোহার বলটার হচ্ছে আয়তনটা। তাহলে 3.35104 ইন্টু 10⁻⁻5, তার সাথে যোগ হবে বি প্রাইমটা, আই মিন এই যে এইটা 5.2820 ইন্টু 10⁻⁻6, ওকে। তো এখন এই এত বড় জিনিসটা আমাকে ক্যালকুলেটারে তুলতে হবে। এরপরে ফাইনালি আমরা পেয়ে যাব 0.26। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এর সাথে মেলে নাকি। যদি না মিলে তাহলে বলবা। এখন দেখো 3.35104 ইন্টু 10⁻⁻5, তার সাথে এখানে যোগ হবে 5.2820 ইন্টু 10⁻⁻6। তো ভাইয়া এখানে আমি দেখতেছি যে এসে পড়লো 6844.742 কেজি পাওয়ার মিটার কিউব, ওকে। তো এইটা হচ্ছে গিয়ে আসলো যে আমার মানে মোমের প্রলেপ সহ সম্পূর্ণ যে বলটা আছে সেই বলটার যে ঘনত্ব সেটা আসলো এইটা, ওকে। এখন দেখো ভাইয়া, তোমরা মানে প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এটা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ ছিল, তোমরা প্রসেসটা বুঝতে পারছো কিনা? তো ভাইয়া দেখো এখানে আমি কি করলাম। তো আমাকে বলছে যে প্রলেপ দেওয়ার পর প্রলেপ সহ বলের ঘনত্বটা নির্ণয় করতে। তো ওইটা নির্ণয় করার জন্য কি করতে হয় তো আমরা দেখছি। তাহলে এটা একটা যৌগিক বস্তু হয়ে গেল না কেন? কারণ এখানের একটা হচ্ছে একটা অংশ লোহার তৈরি, আর একটা অংশ তোমার মানে ওর উপরে দেওয়ার মোমের প্রলেপ দেওয়া আছে, ওকে। আমি যে সুষম বস্তু না, কিন্তু অসম বস্তু হয়ে গেল। তাহলে অসম বস্তুর ক্ষেত্রে আমরা ঘনত্ব নির্ণয়ের যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে উপরে যাবে মোট ভর আর নিচে যাবে হচ্ছে মোট আয়তনটা। তাহলে মোট ভর মানে m প্লাস m প্রাইম, আর মোট আয়তন v প্লাস b প্রাইম। তাহলে এই m দ্বারা কি ওই যে লোহার ভরটা, এটা মোমের ভরটা, এটা হচ্ছে লোহার আয়তনটা, আর এটা হচ্ছে তো মোমের আয়তনটা। তাহলে এখন আমার এই তথ্যগুলো আমার জানা লাগবে। তো ভর আমি কেমনে বার করতে পারি? রো সমান কি m/v। তাহলে m সমান কি রো ইন্টু ভি। আমার কিন্তু দুইটারই রো দেওয়া আছে, জাস্ট ভিটা আমার জানা নাই। তো আমি ভিগুলো জাস্ট বের করে নিলাম। তো লোহার যে ভিটা ওইটা তো ভাই একদম সহজ, কারণ এটা একটা গোলক। তাহলে গোলকের ভি কি 4/3πr3। সূত্র বসায় দিলাম, হয়ে গেল। খেয়াল রাখবেন সেন্টিমিটারকে মিটারে করবেন, এটাই, আর কিছু না, ওকে। তো দেখেন হয়ে গেল। আর আমার যেই একটু টাফ আছিল সেটা হচ্ছে এই যে মোমের আয়তনটা বের করার সময়, মানে মোমের যে অংশ সেটাকে আয়তনটুকু যখন আমি বের করবো।
তাহলে তখন আমি কী চিন্তা করলাম, তো এইটুকুর যেহেতু পুরুত্ব 0.1 সেন্টিমিটার, তো আমি এই কেন্দ্র থেকে এই পুরো জিনিসটা মাপলাম, দেখলাম যে 2 + 0.1, তার মানে ফুল যদি বলটা নেই, মানে মোমের প্রলেপ সহ বলটা নেই, তখন আমার প্রেশার দরকার হচ্ছে 2.1। তো আমি চিন্তা করলাম যে মোমের প্রলেপ সহ যে বল, এই পুরাটার আয়তন থেকে আমি যদি লোহার আয়তনটা বাদ দিই, তাহলেই তো আমি মোমের আয়তনটাকে পেয়ে যাবো। তো ওই ট্রিক্সটা দিয়ে আমি মোমের আয়তন ভি প্রাইমটা বের করে নিলাম, তাইলেই হয়ে গেল। এখন আমরা এখানে বসায় দিলাম, তাইলে আমাদের হয়ে গেল। তো আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছো। তো লেকচার 1 আমরা এই 2টা টপিক নিয়ে আলোচনা করেছি, তো আশা করি তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো। অ্যান্ড আমরা দ্বিতীয় লেকচারটিতে আরও খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, যেমন প্যাসকেলের সূত্র, টরয়েডের অভ্যন্তরে চাপ। তো ভাইয়া খুব শীঘ্রই তোমরা দ্বিতীয় লেকচারটা পেয়ে যাবা। আর ভিডিওটি কেমন লাগছে ভাইয়া তোমরা আমাকে জানাবা। অ্যান্ড যদি ভিডিওটা করে তোমাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, একটা লাইক দেবে, পাশে থাকবে। ওকে, তো আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই ভালো থেকো।